খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, গানটির রচয়িতাকে। সানরাইজ চিত্রকর্মটি কে এঁকেছেন? মনপুরা ৭০ চিত্রকর্মটি কার? আলিবাবা ৪০ চোর চলচ্চিত্রটির পরিচালককে। এমন কোশ্চেন আমরা কতই না দেখেছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার, কিন্তু ইস্যু হচ্ছে এই কোশ্চেনগুলো কোত্থেকে করে, কোথা থেকে প্রশ্নকর্তা প্রশ্নগুলো খুঁজে পান। তার জন্যই আমাদের এই ক্লাস। এই প্রশ্নগুলো প্রশ্নকর্তা খুঁজে পান শিল্প, সাহিত্য ও সংস্কৃতি এই টপিক থেকে। এই টপিকের একটা দুর্দান্ত ক্লাস করব, যে ক্লাস করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক শিল্প, সাহিত্য, সংস্কৃতির কোন অংশগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। আমার পরিচয়টা দিই, যারা আমাকে এর আগে ক্লাসে দেখনি, আমি আতিকুর রহমান, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং স্কুল অফ এক্সিলেন্সে পড়াচ্ছি সাধারণ জ্ঞান। তো আমরা শুরু করি আমাদের ক্লাস। তো প্রথমেই বুলেট তথ্যে বিশ্বের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে আমরা একটু অবজারভেশন নিই, যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার একটা সামারি আমাদের মনে তৈরি করি। দেখো যে কয়েকটা তথ্য পড়লেই তুমি বুঝতে পারবে যে আমাদের এই পড়ালেখার পেরিফেরি ঠিক কতটুকু। দেখো, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা হচ্ছে ইউনেস্কো। তুমি বলবা যে কেন জাতিসংঘ পড়ানো শুরু হয়ে গেল, আমি পড়বো শিল্প, সাহিত্য, সংস্কৃতি। মূলত আমরা দেখি না যে এই যে শিল্পকে, এই সাহিত্যকে, এই সংস্কৃতিকে অধরা শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বা কোনো আন্তর্জাতিক রেকগনিশন দেওয়া হয়েছে। এই রেকগনিশন গুলো মূলত দিয়ে থাকে ইউনেস্কো। তার কারণ কি? ইউনেস্কো এর পূর্ণরূপটা কি? ইউনাইটেড নেশন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মূলত, ঠিক আছে? তো এই যে হচ্ছে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল, ইএসসি যেটাকে বলা হয়। তো ইউনেস্কো যেহেতু শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করে জাতিসংঘের, এ কারণে আমরা প্রথমে ইউনেস্কোর নামটা আমরা পড়ে নিলাম। তারপর জাতিসংঘের যে সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে সেটা হচ্ছে ইউনেস্কো। তাহলে দেখো, এই যে ইতিহাস, ঐতিহ্য বা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই সব কিছু নিয়ে জাতিসংঘের যে উইংটা কাজ করে সেটাই হচ্ছে ইউনেস্কো। এবং ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত একটা সংস্থা। এটা কিন্তু জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন নয়, মূল অঙ্গ সংগঠনের বাইরে একটা বিশেষায়িত সংস্থা। এমন এমসিকিউ তো আমাদের ভর্তি পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোন সংস্থাটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। বিশেষায়িত কোনগুলো? মূল অঙ্গ সংগঠন যেগুলো আছে 5টা, এই 6টার বাইরে যেগুলো আছে সবগুলো হচ্ছে বিশেষায়িত। আচ্ছা, পিস মেমোরিয়াল পার্ক অবস্থিত জাপানে, এটা একটা বিশ্ব ঐতিহ্যের অংশ। মোনালিসা মূল চিত্রকর্মটি সংরক্ষিত আছে। মোনালিসা বিখ্যাত চিত্রকর্ম, লিওনার্দো দা ভিঞ্চি এটা অঙ্কন করেছেন। এবং এই মোনালিসার যে মূল চিত্রকর্মটা সেটা সংরক্ষিত আছে ফ্রান্সের লুভের মিউজিয়ামে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য, মোনালিসা বা এই জাতীয় বিখ্যাত চিত্রকর্ম। আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র হচ্ছে দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার কনটেক্সটটা কি? সাপার বলতে আমরা কি বুঝি? SUPPER, সাপার। সাপার হচ্ছে রাতের খাবার, লাস্ট সর্বশেষ। অর্থাৎ জেসাস বা আমাদের হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, তখন তার আগের রাতে সে সহ তার 12 জন অনুসারীকে শেষ খাবারটা পরিবেশন করা হয়, যেটাই হচ্ছে লাস্ট সাপার, লিওনার্দো দা ভিঞ্চির একটা বিখ্যাত চিত্রকর্ম। সেটা আমরা দেখবো। এবং এটা হচ্ছে একটা দেয়াল চিত্র এবং পৃথিবীর ইতিহাসে সেরা দেয়াল চিত্র ধরা হয় এটাকে। লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলো দুইজনই হচ্ছেন ইতালির চিত্রশিল্পী। এমন কোশ্চেন আসে যে লিওনার্দো দা ভিঞ্চি বা মাইকেল অ্যাঞ্জেলো তারা কোন দেশের চিত্রশিল্পী, এমন কোশ্চেন আমরা দেখে থাকি। তো তোমাকে দিবে স্প্যানিশ, তোমাকে দিবে ইতালিয়ান, এইভাবে তোমাকে অপশন দিবে, তোমাকে আনসার করতে হবে। ক্লাব অফ ভিয়েনা পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের সংগঠন। তো আমরা দেখি যে একটা পেশাতে যারা থাকেন তাদের মধ্যে একটা সমিতি তৈরি করা হয় বা একটা নির্দিষ্ট ফোরাম তৈরি করা হয়, তাই না? তো এমনই একটা ফোরাম হচ্ছে ক্লাব অফ ভিয়েনা। এটা পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটা সংগঠন। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিধন যজ্ঞের স্মারক জাদুঘর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী এবং এইখানে অবস্থিত কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিধন যজ্ঞের স্মারক জাদুঘর। তাহলে এই জাদুঘরগুলো কিসের অংশ? জাদুঘরগুলো ইতিহাস ঐতিহ্যের অংশ, যে কারণে আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতির মধ্যে এটা অবশ্যই পড়বো। আচ্ছা, তারপর আমরা দুইটা চিত্র দেখি, তারপর আরো কিছু বুলেট তথ্য আমরা দেখবো। দুইটা চিত্র কিসের? যে দুইটা চিত্রকর্মের নাম আমরা এর আগে পড়ে আসলাম। প্রথমটা দেখো, এটা কি? এটা হচ্ছে মোনালিসা, তাই না? মোনালিসা বা মোনালিসা, তুমি যে কোনো একটা কিছু বলতে পারো। আর এটা হচ্ছে দ্য লাস্ট সাপার, দ্য LAST, লাস্ট SUPPER, লাস্ট সাপার। মোনালিসার এই চিত্রটা দেখে নাই এমন কোনো মানুষ নাই, মানে সবাই দেখছে, যারা অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে বা তোমাদের মতো স্মার্ট জেনারেশনে যারা আছো সবাই দেখেছো। এটা একটা বিখ্যাত চিত্রকর্ম, ঠিক আছে? অয়েল পেইন্টের একটা বিখ্যাত চিত্রকর্ম। আচ্ছা, আর লাস্ট সাপার দেখো এখানে 13 জন মানুষ আছেন। তো মিডিলে কে আছেন? জিসাস বা হচ্ছে ঈসা আলাইহিস সালাম বা যিশু যাকে আমরা বলি, তিনি, এবং তার দুই দিকে আছেন তার 12 জন ভক্ত, যাদেরকে ক্রুশ বিদ্ধ করার আগের রাতে শেষ খাবারটা পরিবেশন করা হয়। এটা হচ্ছে লাস্ট সাপার, মানে শেষ নৈশভোজ বাংলাতে বলতে গেলে। তো দুইটা বিখ্যাত চিত্রকর্ম, এই দুইটা কার বিখ্যাত চিত্রকর্ম? এই যে এখানে যেটা পড়েছিলাম, মোনালিসা হচ্ছে তোমার লিওনার্দো দা ভিঞ্চির, তার নিচেই এক নাম দেওয়া আছে তার, এখানে লেখা নাই যে সরাসরি তারাই চিত্রটা অঙ্কন করছেন, এগুলো আমরা দেখবো অবশ্য। তো এই যে তোমার কে কোন চিত্রকর্ম অঙ্কন করলেন বা কোথায় সংরক্ষিত, ইন্টারন্যাশনালি রেকগনাইজড যেগুলো, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা,
এবার আমরা দেখি বৌদ্ধ ধর্মের নিদর্শন তক্ষশিলা অবস্থিত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। তো তক্ষশিলা কি জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ এই তক্ষশিলাতে ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র। তো যেহেতু একটা শিক্ষা কেন্দ্র একটা দেশের ইতিহাস, একটা দেশের ঐতিহ্য, একটা দেশের সংস্কৃতির অংশ, এগুলো আমাদেরকে পড়তে হবে। বিশ্বের বৃহত্তম লাইব্রেরি ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অফ কংগ্রেস, যেটা যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে মানে ওয়াশিংটন ডিসিতে, যার বই সংখ্যা হচ্ছে 7,44,00,000। তাহলে তোমাদেরকে বলি যে দেখো, আমরা দেখি জাদুঘর, আমরা দেখি লাইব্রেরি, এইগুলো একটা দেশের সংস্কৃতির অংশ, একটা দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ। যে কারণে শিল্প সাহিত্য সংস্কৃতি পড়তে গেলে আমাদেরকে এগুলো পড়তে হবে। যেমন তোমাকে যদি কোশ্চেন করে বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত, শাহবাগ ঢাকাতে অবস্থিত, তাই না? এভাবে তোমাকে আনসার করতে হবে। বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এই জার্মানির ফ্রাঙ্কফুর্টে যে বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় বা বইমেলার জন্য বিখ্যাত জায়গা কোনটি, এমন কোশ্চেন দেখবা প্রচুর এসেছে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে, চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সবখানে এসেছে। তার মানে তো এগুলো গুরুত্বপূর্ণ টপিক নিশ্চয়ই, তাই না? দ্য ব্রিটিশ মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত লন্ডন, যুক্তরাজ্যে। তো এখানে যেহেতু বলতেছে দ্য ব্রিটিশ, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা ব্রিটেনের মধ্যেই হবে, গ্রেট ব্রিটেনের মধ্যেই হবে। তো এটা গ্রেট ব্রিটেনের ইয়াতে তোমার হচ্ছে ইংল্যান্ডের লন্ডনে মূলত এই বিখ্যাত মিউজিয়াম বা জাদুঘর অবস্থিত। দ্য লুভর মিউজিয়াম ও গিনে মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে। তোমরা হচ্ছে জাদুঘরে কেন যাব, এই গল্পটা হয়তো এখন আর তোমরা কেউ পড়ো না, বাট এমন নামে একটা গল্প ছিল আগে, এইচএসসিতে ছিল। তো সেইখানে লুভর মিউজিয়াম সহ সারা বিশ্বের আরো গুরুত্বপূর্ণ মিউজিয়াম বা বাংলাদেশের মিউজিয়ামগুলো নিয়েও কিছু কথা বলা ছিল। তো এখন যেহেতু আমরা এটা পড়তেছি না বাংলা টেক্সট বইয়ে, বাট সাধারণ জ্ঞানে আমাদেরকে পড়তে হবে। দ্য লুভর মিউজিয়াম, এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, গিমে একটু কম আসে, বাট আমরা জেনে রাখবো দুইটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত দুইটা মিউজিয়াম। আচ্ছা, মাদাম তুসোর জাদুঘর একটা বিখ্যাত জাদুঘর। কেন বিখ্যাত? মাদাম তুসোর জাদুঘরে যেটা করা হয়েছে, মোম দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিদের, এবং সেগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখে যেন মনে হয় চিনি উহারে, মানে একদম যেন বাস্তবিক মানুষের মতো দাঁড়িয়ে আছে। ধরো ভ্লাদিমির ইলিস লেনিন, তার একটা মূর্তি তৈরি করা হয়েছে, তুমি ফ্রন্ট থেকে দেখলে মনে হবে লেনিন, জীবিত লেনিন যেন ওখানে দাঁড়িয়ে আছে। এমন বিখ্যাত সব ব্যক্তিদের, বিজ্ঞানী, রাজনীতিবিদ, সংস্কারবাদী যারাই ছিলেন, সবার মূর্তি সেখানে তৈরি করা আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই যে একটা ছবি দেখো, এটাই হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অফ কংগ্রেস। ঠিক আছে, এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি, এটা ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত। ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি, এটা ব্রিটিশ মিউজিয়াম আবারও হচ্ছে লন্ডনে, এবং এই ব্রিটিশ মিউজিয়ামেই এই যে বিখ্যাত কোহিনূর হীরার নাম তোমরা শুনেছো, তাই না? কোহিনূর হীরা কোথা থেকে এসেছে বা এটা কি জন্য বিখ্যাত? কোহিনূর হীরা হচ্ছে সম্রাট শাহজাহান, এটা হচ্ছে তার সম্পদ ছিল, ব্রিটিশরা মূলত ভারতবর্ষ থেকে এটা নিয়ে চলে যায়, এক প্রকার কি বলবো এক্সটর্শন করে বা ডাকাতি করে নিয়ে চলে যায়, এবং নিয়ে গিয়ে হচ্ছে ইংল্যান্ডের যে বিখ্যাত মিউজিয়াম সেখানে তারা রাখে, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে। এটা লাইব্রেরি সরি, বাট ব্রিটিশ মিউজিয়াম যেটা মিউজিয়ামে মূলত রাখে। আর আলাদা করে একটা লাইব্রেরিও সেখানে আছে, যেটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি। ওকে, ন্যাশনাল ডিন লাইব্রেরি অবস্থিত হচ্ছে জাপানের টোকিওতে, জাপানের রাজধানী হচ্ছে টোকিও। তারপর বদলিয়ান গ্রন্থাগার অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আচ্ছা, তার মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী একটা লাইব্রেরি হচ্ছে এটা। গ্রন্থাগার ইংরেজি হচ্ছে মূলত লাইব্রেরি, এবং লাইব্রেরি বাংলা হচ্ছে গ্রন্থাগার। আচ্ছা, এবার আমরা দেখবো বিখ্যাত কিছু চিত্রকর্ম, মানে আমরা তো ছিলাম চিত্রকর্ম কয়েকটা দেখলাম বুলেট তথ্যে, এবং চিত্রকর্মের মধ্যে এবার আমরা ধীরে ধীরে আসতেছি। দেখো, এখানে দুইজন চিত্রশিল্পীর নাম দেওয়া আছে, একজন হচ্ছে এদুয়ার্ড মোনে আর একজন হচ্ছে ক্লদ মোনে। এটা মোনের মানে তার সাথে এর যুক্ত করা হয়েছে, ঠিক আছে? আমরা বলি না রহিমের, করিমের, এমন বলি না আমরা, তো এমন এর যুক্ত করা হয়েছে, নাম হচ্ছে মোনে, এদুয়ার্ড মোনে এবং ক্লদ মোনে, দুইজনই ফ্রান্সের চিত্রশিল্পী। আচ্ছা, তো এই এদুয়ার্ড মোনে তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে অলিম্পিয়া। তার কোনো চিত্রকর্ম যদি পরীক্ষাতে আসে এটাই আসবে, অলিম্পিয়া। আচ্ছা, ক্লদ মোনের কোনো চিত্রকর্ম যদি পরীক্ষাতে আসে 99% শিওর থাকো আসবে সানরাইজ। এই যে চিত্রকর্মটা, এটা হচ্ছে সানরাইজ। দেখো, এখানে একটা জলাধার আছে, হতে পারে এটা নদী বা অন্য কোনো কিছু, সেইখানে কিছু নৌকা চলছে একদম ভোরে, সব দেখো না, একটু কুয়াশা কুয়াশা ভাব, মানে পুরোটা মনে হচ্ছে হেজি হয়ে আছে। আচ্ছা, সেখান থেকে কি হচ্ছে, এই যে একটা সূর্য উঠছে, এবং এই সূর্য যখন ওঠে সকালে, তোমরা যদি খুব ভোরে উঠে থাকো দেখবা লাল থাকে, এবং কোনো জলাধার থাকলে সেখানে লাল একটা তার রিফ্লেকশন তৈরি হয়। তো ঠিক দেখো, নিচে একটা লাল রিফ্লেকশন তৈরি হয়েছে, লাল সূর্য উদিত হচ্ছে। তো এটা হচ্ছে সানরাইজ বা সূর্য ওঠা, সূর্যোদয়। ঠিক আছে, তো এটা ক্লদ মোনের বিখ্যাত চিত্রকর্ম। এবার পিয়েরে আগুস্তা রোদা, তিনিও ফ্রান্সের একজন চিত্রশিল্পী, তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে সূর্যালোকে নগ্ন মূর্তি, অর্থাৎ একজন নগ্ন অবস্থাতে দাঁড়িয়ে আছে সূর্যের আলোতে। এটা এখানে দেখালে একটু বাজে দেখায়, যেহেতু তিনি একবারে কোনো জামা কাপড় ছাড়া দাঁড়িয়ে আছে, এই কারণে সেটা এখানে রাখা হয়নি। বাট মনে রেখো, পিয়েরে আগুস্তা রোদা একজন ফ্রান্সের চিত্রশিল্পী, তিনি এটা এঁকেছিলেন সূর্যালোকে নগ্ন মূর্তি। আচ্ছা, এবার ভিনসেন্ট ভ্যান গগ, তার চিত্রকর্ম দিয়েই তাকে চেনা যায়।
এর জন্য আলাদা করে কিছু ডেসক্রিপশন লেখা হয় নাই। ভিনসেন্ট ভ্যান গগ, দেখো তার দুইটা বিখ্যাত চিত্রকর্ম, আরো একটা আছে, তিনটা আমরা পড়াবো। যখন আমাদের মূল ক্লাসগুলো শুরু হবে, পেইড ব্যাচে যে ক্লাসগুলো শুরু হবে, সেইখানে দেখবা যে আরো বিস্তারিত এত বিষয়গুলো আনার চেষ্টা করা হবে যাতে করে তোমার ভর্তি পরীক্ষায় যেমন কোশ্চেনই হোক ভাই, তুমি যাতে কমন পাও, তুমি যাতে আনসার করতে পারো। তুমি আনসার না করতে পারলে ক্লাসের কোনো ফায়দা নাই। আচ্ছা, তো এখানে দুইটা যে বিখ্যাত চিত্রকর্ম, স্টারি নাইটস, তাই না? এটা স্টারি নাইট, এটা দেখবা যে আমরা খুবই হচ্ছে অ্যাস্থেটিক ভাই তৈরির জন্য ব্যবহার করে থাকি, টি শার্টে ব্যবহার করে থাকি, কোনো ডিজাইনে ব্যবহার করে থাকি, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি স্টারি নাইট, তাই না? আচ্ছা, স্টারি নাইট ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারের বাংলা কি? সানফ্লাওয়ারের বাংলা হচ্ছে সূর্যমুখী ফুল, তাই না? তো একটা সূর্যমুখী ফুল একটা ভেজের উপর বা একটা ফুলদানির উপর দাঁড়িয়ে আছে, একটা না মানে অনেকগুলো সূর্যমুখী ফুল, এটাই হচ্ছে সানফ্লাওয়ার বিখ্যাত চিত্রকর্ম। এইটাও ভিনসেন্ট ভ্যান গগের। এবং আরো একটা আছে, দেখো এখানে কি হচ্ছে, কোন একটা ক্ষেত, সেখানে কিছু চাষ করা হচ্ছে, উপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে হুইটফিল্ড উইথ ক্রোস। হুইটফিল্ড শব্দের অর্থ কি? হুইট শব্দের অর্থ হচ্ছে গম, তাহলে হুইটফিল্ড হচ্ছে গম ক্ষেত, এবং উড়ে যাচ্ছে কি? কাক, ক্রোস। তাহলে এই যে গম ক্ষেতের উপর দিয়ে কাক উড়ে যাচ্ছে, হুইটফিল্ড উইথ ক্রোস, এটাও ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম। আরো আছে, যেমন ধরো পটেটো ইটার্স, এটাও ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম। পটেটো শব্দের অর্থ কি? আলু, তাই না? পটেটো বা পটাটো, ইউকে অ্যান্ড আমেরিকান দুইটা ডিফারেন্ট অ্যাকসেন্ট। ওকে, তো এই যে পটেটো ইটার্স, এটাও ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম। আচ্ছা, এবার আমরা দেখি যে লিওনার্দো দা ভিঞ্চিকে বলা হয় ইউরোপের রেনেসার অগ্রদূত। তাহলে ইউরোপে যে রেনেসা হয়েছিল, তাই না? রেনেসা, রেনেসা স্পেলিংটা গুরুত্বপূর্ণ, RENA, রেনা, ISSANCE, রেনেসা, ঠিক আছে? এই স্পেলিংটা অনেক সময় ইংরেজি অংশে আসে, তোমরা দেখে রাখবা সবসময় এমন স্পেলিং গুলো, ঠিক আছে? আচ্ছা, তো ইউরোপে যে রেনেসা হয়েছে মানে পুনর্জাগরণ হয়েছে, তার অগ্রদূত, মানে অগ্রদূত মানে কি? পাইওনিয়র, তাই না? তো তিনি এই তার ইউরোপে যে রেনেসাটা হয়েছিল, এটা কিন্তু কোনো যুদ্ধ না, বিপ্লব না, এটা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন, সাংস্কৃতিক বিপ্লব, ঠিক আছে? তো যিনি চিত্রশিল্পী তিনি সাংস্কৃতিক ব্যক্তি না? তো আমাদের এই অঞ্চলে যারা চিত্রশিল্পী তাদের প্রভাব কম, বাট ইউরোপে চিত্রশিল্পীদের ব্যাপক একটা প্রভাব আছে, এবং এটা আরো 100 বছর আগে, 200 বছর আগে আরো বেশি ছিল। তো তিনি চিত্রকর্মের মাধ্যমে এই রেনেসাতে নেতৃত্ব দিয়েছিলেন এক প্রকার, এই কারণে তাকে বলা হচ্ছে কি? ইউরোপের রেনেসার অগ্রদূত। তিনি ইতালির বিখ্যাত চিত্রশিল্পী, তার মোনালিসা, দ্য ভার্জিন অফ দ্য রক্স, দ্য লাস্ট সাপার বিখ্যাত। তাহলে তিনি ইতালির চিত্রশিল্পী, এটা আমরা কিছুক্ষণ আগে একবার পড়েছি, এবং মোনালিসা তিনি এঁকেছেন, তারপর দ্য লাস্ট সাপার তিনি এঁকেছেন, এটাও আমরা দেখেছি, সাথে যুক্ত হলো কি? দ্য ভার্জিন অফ দ্য রক্স, ঠিক আছে? এটাও দেখানো হয়নি, কেন দেখানো হয়নি? কারণ এটা দেখতে একটু অশ্লীল দেখাতে পারে, কারণ হচ্ছে ভার্জিন অফ দ্য রক্স এটাও মূলত মানে পোশাক আশাক ছাড়া এক প্রকার একটা চিত্রকর্ম, যে কারণে তার ছবিটা আমি দেখাইনি এখানে। ওকে, মাইকেল অ্যাঞ্জেলো ইতালির বিখ্যাত ভাস্কর। তাহলে ইনিও ইতালির, এবং এটা বলা হয়েছিল এর আগেও যে এনারা দুইজনই হচ্ছেন ইতালির বিখ্যাত ভাস্কর ও শিল্পী। তাহলে তিনি মূর্তিও তৈরি করেন, আবার চিত্র অঙ্কন করেন। তিনি সিস্টাইন চ্যাপেলের ছাদের নকশা, মোজেস, দ্য হলি ফ্যামিলি, পিটা, লাস্ট জাজমেন্ট এর জন্য বিখ্যাত। দেখো যে এক একজন চিত্রশিল্পীর কিছু প্যাটার্ন আছে, প্যাটার্নটা ধরতে পারলে তুমি খুব সহজে মনে রাখতে পারবা। মাইকেল অ্যাঞ্জেলোর যে চিত্রকর্মগুলো সেইগুলো একটু ডিভাইন ধাঁচের। ডিভাইন মানে কি? সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত বা এমন সম্পর্কিত বিষয়ে তিনি চিত্রাঙ্কন করেছেন। মোজেস একটা ধর্মীয় ক্যারেক্টার, তাই না? আচ্ছা, তারপর এই যে সিস্টাইন চ্যাপেলের ছাদের নকশা। চ্যাপেল কি? চ্যাপেল হচ্ছে মানে যে আমরা যে মন্দিরগুলো বুঝে থাকি খ্রিস্টান ধর্মের, সেইগুলো। তো মানে একদম ওই ধর্মের সাথে সম্পর্কিত এমন বিষয়গুলো তিনি এঁকেছেন। দ্য হলি ফ্যামিলি, দ্য হলি ফ্যামিলি বলতে কি বোঝানো হচ্ছে? এখানে ঈসা আলাইহিস সালামের যে পরিবার সেখান থেকে বোঝানো হচ্ছে। পিটা, দ্য লাস্ট জাজমেন্ট, লাস্ট জাজমেন্ট বলতে আমরা কি বুঝি? মানে শেষ বিচার, মানে ওই যে হাসর আমরা যেটাকে বলি সেটা। তো এই এমন ধর্মীয় বিষয়গুলোই হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর যে চিত্রকর্ম তার মধ্যে ছিল। তো তুমি একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আবার খাবার এবং ফুল, এই অধিকাংশই হচ্ছে কার? এই অধিকাংশ হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগের। যেমন দেখো পটেটো ইটার্স, পটেটো কি? আলু, মানে এটা খাবার জিনিস না, এটা ভিনসেন্ট ভ্যান গগের। আবার হুইটফিল্ড উইথ ক্রোস, গম ক্ষেত কাক উড়ে যাচ্ছে, এমন একটা চিত্রকর্ম। তো গম কি আমরা খাবার হিসেবে গ্রহণ করি না? তো এমন অধিকাংশ খাবার সংক্রান্ত। আবার কি হচ্ছে? সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে ফুল, বাট ওইটাও তো ওয়ান টাইপ অফ খাবার, কারণ সেখান থেকে সানফ্লাওয়ার অয়েল তৈরি করা হয়, সেটা আমরা কনজিউম করি। তো এই যে খাবার সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই সবই হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগের। তো এভাবে তুমি যদি নিজে নিজে দেখবে অনেক প্যাটার্ন পাওয়া যাবে, বুঝছো? একজন চিত্রশিল্পীর চিন্তাভাবনা একদিকে যায়, একজন সাহিত্যিকের চিন্তাভাবনা একদিকে যায়, সব দিকে যায় না, ঠিক আছে? তুমি দেখো রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম একদিকে গেছে, ঠিক আছে? কাজী নজরুল একদিকে গেছে, শরৎচন্দ্র তার লেখালেখি একদিকে গেছে, বঙ্কিমচন্দ্র তার লেখালেখি একদিকে গেছে, ঠিক আছে? তো সবার একটা প্যাটার্ন আছে, সবার একটা পছন্দের জায়গা আছে, ঠিক আছে? সচিন টেন্ডুলকার যেমন শট খেলেন, বিরাট কোহলি তেমন শট খেলেন না। সচিন টেন্ডুলকার স্ট্রেট ড্রাইভ,
বিরাট কোহলি কাবার ড্রাইভ, তাই না? তো সবার একটা পছন্দের জায়গা থাকে। তো তুমি যদি পছন্দের জায়গাগুলো একবার ধরতে পারো তো দেখবে যে এগুলো মনে রাখা খুবই সহজ, বুঝছো? অনেকে এটা বলে যে ভাইয়া আমার তো মনে থাকে না কোন চিত্রকর্মটা কার, কোন গানটা কে লিখেছে, বাট তুমি প্যাটার্নটা ধরা ট্রাই করো, দেখবা যে তুমি খুব সহজে বুঝতে পারবা। ওকে, এবার আসি আমরা পাবলো পিকাসো। পাবলো পিকাসো স্পেনের এইটা গুরুত্বপূর্ণ, বুঝছো? অনেক সময় কোশ্চেন করে যে পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী ছিলেন, স্পেনের ছিলেন। এবং কেন এই কোশ্চেনটা করে জানো? তার কারণ হচ্ছে তার এই গোয়ার্নিকা চিত্রকর্মের জন্য। এই গোয়ার্নিকা চিত্রকর্মটা কি জন্য বিখ্যাত? স্পেনে গৃহযুদ্ধ হয়েছিল। গৃহযুদ্ধ তো বুঝো, নিজ দেশের মধ্যে জনগণ দুই ভাগে ভাগ হয়ে গিয়ে, বা জনগণ একদিকে, সে দেশের সামরিক শক্তি একদিকে ভাগ হয়ে গিয়ে নিজেদের মধ্যে কোনো যুদ্ধ করা, এটা হচ্ছে গৃহযুদ্ধ। মানে ঘরে ঘরে যুদ্ধ, ঠিক আছে? নিজ ঘরের মধ্যেই যুদ্ধ, অন্য কোনো দেশ এখানে নাই। তো স্পেনের গৃহযুদ্ধকে তিনি প্রতিচ্ছবি হিসেবে নিয়ে গুয়ের্নিকা চিত্রকর্মটি অঙ্কন করেছিলেন। এই যে তিনি স্পেনের একটা প্রতিচ্ছবি দিয়েছিলেন, এই কারণে পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী এটা মাঝে মাঝে কোশ্চেন করে। আচ্ছা, এ বয় উইথ এ পাইপ, এটাও পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম। আচ্ছা, চিত্রকর্ম শেষ করলাম। এমন না যে এগুলো পড়লেই হয়ে যাবে, আরো পড়তে হবে। এটা তো শর্ট ক্লাস, শর্ট ক্লাসে এতটুকু সম্ভব হয় না, আমরা হচ্ছে ততটুকু পড়তেছি, শর্ট ক্লাসে যতটুকু সম্ভব। আচ্ছা, এবার বিখ্যাত কিছু গ্রন্থ নিয়ে আমরা দেখব। গ্রন্থ হচ্ছে বই, বিখ্যাত বইগুলো কে লিখেছেন আমরা দেখি। যে কোশ্চেন করে ড্রিম ফ্রম মাই ফাদার গ্রন্থটির লেখকের নাম কি, দ্য প্রিন্স গ্রন্থটির লেখকের নাম কি, এমন কোশ্চেন আমরা দেখেছো না? যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, এতদিনে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে, মানে সেই সময়টা চলে এসেছে, কারণ তুমি অ্যাডমিশন টেস্টের যে ফেজটা সেখানে চলে এসেছো, তাই না? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি তুমি দেখেছো প্রিভিয়াস কোশ্চেন বিভিন্ন জায়গাতে, তুমি দেখবা যে এমন কোশ্চেন করেছে, ঠিক আছে? তোমাকে বলবো নিকোলো ম্যাকিয়াভেলি কোন বইটি লিখেছেন, এমন তোমাকে কোশ্চেন করলো, তাই না? দ্য ক্লাশ অফ দ্য সিভিলাইজেশন গ্রন্থটির লেখকের নাম, কেমন কোশ্চেন করেছে? তো এখন সারা বিশ্বে তো কোটি কোটি বই আছে, কোন বইটা আমি পড়বো? এটা কি সম্ভব যে আমি এর মধ্যে থেকে আইডেন্টিফাই করবো? ইয়েস, সম্ভব। কিছু কিছু বই থাকে সেখান থেকে কোশ্চেন হয়ে থাকে। তো এইখানে আমরা কিছু বই রেখেছি, এখানে আছে, পরের স্লাইডে আছে, বাট আলটিমেটলি আরো একটু বেশি আমাদেরকে পড়তে হবে। তার জন্য আমাদের পেইড ব্যাচের ক্লাসে তোমরা এগুলো পেয়ে যাবে। মানে মোটামুটি ধরো যে 20টাও যদি পড়ানো হয় বা 30টাও যদি পড়ানো হয়, ওর মধ্যে দিয়ে কোশ্চেন আসবে, আর এগুলো মনে থাকে, কঠিন কিছুই না, একটা প্যাটার্ন ধরে পড়লে মনে থাকে। সবকিছু বিস্তারিত আমরা পেইড ব্যাচের ক্লাসে পড়বো। এখন আমরা দেখি যে হোমার, হোমারকে বলা হয় কি মহাকবি, ঠিক আছে? হোমারকে বলা হয় মহাকবি। তিনি একজন গ্রিক কবি এবং তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, তিনি চোখে দেখতেন না। আচ্ছা, তো তার বিখ্যাত দুইটা মহাকাব্য আছে, একটা হচ্ছে ইলিয়ড, একটা হচ্ছে ওডিসি। আচ্ছা, এবং এই ইলিয়ড এবং ওডিসি সহ মোট তিনটা মহাকাব্যকে বলা হয় জাত মহাকাব্য। কোনটা কোনটা? এই যে ইলিয়ড এবং ওডিসি, এবং আরেকটা হচ্ছে রামায়ণ, ঠিক আছে? এই যে বাল্মীকি রচিত হচ্ছে রামায়ণ, এবং হোমার রচিত ইলিয়ড এবং ওডিসি, এই তিনটাকে বলা হয় জাত মহাকাব্য। তাহলে এখানে দেখো দেওয়া নাই, ও সরি, রামায়ণ দেওয়া আছে, ওকে? তো রামায়ণ, ইলিয়ড এবং ওডিসি, এই তিনটাকে বলা হয় জাত মহাকাব্য। ওকে, তারপর আমরা দেখি ভার্জিলের বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইনিড, এটা হচ্ছে মহাকাব্য, কিন্তু জাত মহাকাব্য বলা হয় না। আচ্ছা, তারপর আমরা বাল্মীকিটা বললাম, রামায়ণ। ওকে, তারপর জন মিল্টন, একজন বিখ্যাত সাহিত্যিক, ইংরেজি সাহিত্যিক, তার প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড। প্যারাডাইস শব্দের অর্থ স্বর্গ, জান্নাত যেটাকে আমরা বলি, বেহেশত। আচ্ছা, তো লস্ট শব্দের অর্থ কি? LOST, লস্ট। লস্ট শব্দের অর্থ কি? হারানো, অর্থাৎ জান্নাত থেকে বা বেহেশত থেকে বের হয়ে যাওয়া। প্যারাডাইস রিগেইনড। গেইন শব্দের অর্থ কি? গেইন শব্দের অর্থ হচ্ছে অর্জন করা, পুনরঅর্জন, গেইনড পুনর্অর্জিত হয়েছে। অর্থাৎ প্যারাডাইস কিভাবে হারিয়েছে এবং প্যারাডাইস কিভাবে পুনরুজ্জিত হয়েছে, এটা কখন হয়েছিল? হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, আবার তার মৃত্যুর পর বা তার হচ্ছে পৃথিবীর জীবন শেষ হওয়ার পর আবার তিনি সেখানে গিয়েছেন। তো এই দুইটা বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে কি? প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন। এখন তুমি বলবা যে উনি কি মুসলিম ছিলেন, উনি কেন বুঝলো? তো উনি হচ্ছে মুসলিম না, বাট ওনারা তো কিতাবিয়া, তাই না? ইসলাম ধর্মে খ্রিস্টান ধর্মের মতো অনেক বেসিক প্রিন্সিপালের মিল আছে। আদমকে তারা বলে অ্যাডাম, ঠিক আছে? আদমকে তারা বলে অ্যাডাম। তারপর হচ্ছে যিশুকে বা হচ্ছে আমরা ঈসা আলাইহিস সালামকে তারা বলে জেসাস, ঠিক আছে? তারপর ধরো যে তোমার দাউদ আলাইহিস সালামকে তারা বলে ডেভিড, ঠিক আছে? তো মানে মিল আছে, বেসিকটা মিল আছে, সামান্য কিছু পার্থক্য আছে। ওকে, ফেরদৌসি, আবুল কাশেম ফেরদৌসি, ইরানের বিখ্যাত কবি, তাই না? আবুল কাশেম ফেরদৌসি। তো আবুল কাশেম ফেরদৌসি শাহনামা কাব্যগ্রন্থ লিখেছেন, ঠিক আছে? তো শাহনামা কাব্যগ্রন্থ পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একটা কাব্যগ্রন্থ। আচ্ছা, ইবনে খালদুন, বিখ্যাত ইতিহাসবিদ, আইনবিদ, ঠিক আছে? তো তিনি লিখেছেন আল মুকাদ্দিমা। মুকাদ্দিমা শব্দের অর্থ আমরা বলি না মামলা মোকদ্দমা, তো এই মুকাদ্দিমা শব্দের অর্থ হচ্ছে মোকদ্দমা, যেটা আমরা বাংলা ভাষায় আমরা যেভাবে ব্যবহার করি, বাংলা শব্দ না, আরবি শব্দ ডেফিনেটলি। আচ্ছা, তো মুকাদ্দিমা শব্দের অর্থ মামলা, ঠিক আছে? কোর্টে যে মামলা চলে না, মামলা এবং মোকদ্দমার মধ্যে পার্থক্য আছে। মামলা হচ্ছে ক্রিমিনাল আর মোকদ্দমা হচ্ছে সিভিল, মানে যেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার, কোনো অফেন্স হয় নাই, ক্রাইম হয় নাই, এমন কিছু। ওকে, তো আইন বিষয়ক তিনি একটা গ্রন্থ লিখেছেন, ইবনে খালদুন। তিনি ইতিহাসবিদ ছিলেন, ইসলামিক আইন সম্পর্কে তার অনেক নলেজ ছিল। তো আইন সম্পর্কে তার গ্রন্থের নাম হচ্ছে আল মুকাদ্দিমা। ওকে,
আরো কিছু গ্রন্থ, নিকোলো ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স, বিখ্যাত বই দ্য প্রিন্স। নিকোলো ম্যাকিয়াভেলি ছিলেন একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন সমাজবিজ্ঞানী, অনেক কিছু। দ্য প্রিন্স কে বলা হয় দ্য বুক অফ এভিল, দ্য বুক অফ এভিল। আচ্ছা, এভিল শব্দের অর্থ কি? এভিল শব্দের অর্থ শয়তান, তো এটা শয়তানের গ্রন্থ বলা হয়। কেন ভাই এত সুন্দর একটা বইকে শয়তানের গ্রন্থ বলা হলো? দেখো, নিকোলো ম্যাকিয়াভেলি তিনি এই গ্রন্থে বলেছেন, যিনি রাষ্ট্রের প্রধান তাকে কেমন হতে হবে? তাকে এতটা দক্ষ হতে হবে যে রাষ্ট্র পরিচালনার স্বার্থে তাকে যদি কোটি কোটি মানুষকে হত্যাও করতে হয়, তিনি তা হত্যা করবেন। ঠিক আছে, রাষ্ট্রের প্রয়োজনে তিনি হত্যা করবেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো তার প্রতি কোনো আইন নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, যারা একজন স্বৈরাচার যেমন শাসন করে থাকেন ঠিক তেমন। আচ্ছা, তো এমন কি করা যায়? তাহলে তো মানে এই যে জুলাই আন্দোলনের সময় যত মানুষগুলোকে মারা হলো সবকিছু লেজিট হয়ে গেল, সবকিছু বৈধ হয়ে গেল। তো এই ধরনের কথাবার্তা তিনি যেহেতু বলেছেন, এই কারণে এই বইটাকে বলা হয় দ্য বুক অফ এভিল, শয়তানের গ্রন্থ। মানে এমনে শয়তান না হইলে কেউ রাষ্ট্র চালাবে না, মানে তিনি যেভাবে বলছেন যে এমনি চালাও, শয়তান না হইলে কেউ চালাবে না এমনি। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে দ্য বুক অফ এভিল। ওকে। থমাস হবস, তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লেভিয়াথান। থমাস হবসের বিখ্যাত একটা বই। জে জ্যাক রুশো, এইখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। জে জ্যাক রুশো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি। ঠিক আছে, সামাজিক সামাজিক চুক্তি। এমন কোশ্চেন হয় যে সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তাকে? এই বইয়ে তিনি সামাজিক চুক্তি তত্ত্ব নিয়ে এসেছেন, যে কারণে এরও জনক হচ্ছেন জে জ্যাক রুশো। আচ্ছা, কার্ল মার্কস, দ্য ক্যাপিটাল, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। কার্ল মার্কসের নাম কে শুনে নাই? তিনি মূলত সমাজতন্ত্রের একদম বাইবেল রচনা করে ফেলছেন, এবং সমাজতন্ত্রের বাইবেল বলা হয় ডাস ক্যাপিটালকে। ঠিক আছে, ডাস ক্যাপিটাল, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই দুইটাই হচ্ছে কার্ল মার্কসের লেখা বই। তিনি একজন ফিলোসফার, তিনি একজন অনেক জ্ঞানী মানুষ। ঠিক আছে, তিনি একজন ইতিহাসবিদ একই সাথে। আচ্ছা, স্যামুয়েল পি হান্টিংটন, ক্লাশ অফ দ্য সিভিলাইজেশন। এটা আগে আসতো না, বাট এখন রিসেন্টলি বিভিন্ন পরীক্ষাতে আসা শুরু করছে। ক্লাশ অফ দ্য সিভিলাইজেশন আবার অনেক আগে আসতো, ধরো আজ থেকে 20 বছর আগে আসতো, মাঝে অফ, আবার এখন আসা শুরু করছে। তো স্যামুয়েল পি হান্টিংটন, ক্লাশ অফ দ্য সিভিলাইজেশন। সিভিলাইজেশন শব্দের অর্থ কি? সভ্যতা, তাই না? ক্লাশ, সংঘর্ষ, CLASH, সংঘর্ষ অর্থাৎ সভ্যতার সংঘাত। বাংলায় বইটার নাম হচ্ছে সভ্যতার সংঘাত। স্যামুয়েল পি হান্টিংটন দেখিয়েছেন যে পৃথিবীতে টিকে থাকা যে সভ্যতাগুলো আছে, অনেক বিস্তারিত আলোচনা করা যায়, বাট আমি সবই বলতেছি। এই সভ্যতার মধ্যে একসময় সংঘাত তৈরি হবে কোনো অস্ত্রের না, কে কোন সভ্যতাকে গ্রাস করতে পারে। ঠিক আছে, সভ্যতাকে গ্রাস করার লড়াই, এটাই হচ্ছে ক্লাশ অফ দ্য সিভিলাইজেশন। ওকে। এডওয়ার্ড ডাব্লিউ সাইড, কেন এনার বইটা গুরুত্বপূর্ণ? তার কারণ তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত, যে কারণে এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি লিখেছেন ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম কি? ওরিয়েন্টাল বা ওরিয়েন্ট, এটা বলতে বোঝায় পাশ্চাত্য, মানে আমাদের যে অঞ্চল পৃথিবীর, এবং ওরিয়েন্টালিজম হচ্ছে পাশ্চাত্যবাদ। ঠিক আছে, এটা হচ্ছে এডওয়ার্ড ডাব্লিউ সাইড, বিখ্যাত একজন ইতিহাসবিদ, তার লেখা বই। আচ্ছা, এবার আমরা কিছু পরিচিত রাইটার তাদের কিছু বই দেখবো, এগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। বারাক হোসেন ওবামা, তার বিখ্যাত বই হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ, ড্রিমস ফ্রম মাই ফাদার, এ প্রমিস ল্যান্ড। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, এবং তার বিখ্যাত 3টা বই, এগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে, প্রচুর পরিমাণে এসেছে। এবং তুমি জানো না যে আবার আসবে কিনা, আসবে, এই কারণে পড়তে হবে। আচ্ছা, APJ আব্দুল কালাম, ভারতের সাবেক রাষ্ট্রপতি, তার বিখ্যাত বই হচ্ছে উইংস অফ ফায়ার, ইউ আর বোর্ন টু ব্লসম, টার্নিং পয়েন্ট। এই উইংস অফ ফায়ার সবচেয়ে বেশি আসে, বাট বাকিগুলো আমাদেরকে জানতে হবে। অরুন্ধতী রায়, ভারতীয় বংশোদ্ভূত একজন ইংরেজি সাহিত্যিক, তার লেখা বই হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। সবচেয়ে বেশিবার এই বইয়ের নামটা পরীক্ষাতে এসেছে, দ্য গড অফ স্মল থিংস। তারপর দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন। এই যে 3টা বই, এই 3টা বইয়ের নাম আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এবার বাংলাদেশ সম্পর্কে তো কিছু পড়া দরকার। আমরা তো পড়তেছি যে কেউ যুক্তরাষ্ট্রের, কেউ স্পেনের, কেউ ইতালির, বাট বাংলাদেশ থেকে কেউ কি নাই? কেউ কি ভালো কিছু লেখে নাই, ভালো চিত্র আঁকে নাই, এঁকেছে, লিখেছে? সেগুলো আমরা এখন পড়বো। তাহলে আন্তর্জাতিক পাঠে খুবই সামারি ভাবে আমরা পড়লাম, কারণ শর্ট ক্লাসে সামারি ছাড়া কি বা পড়া যেতে পারে। লং ক্লাসে, পেইড ব্যাচের ক্লাসে একদম বিস্তারিত পড়বো। ওকে, তো বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী, এটা হচ্ছে আমাদের টাইটেল। তো দেখো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে বিশ্ববরেণ্য চিত্রশিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জয়নুল আবেদিন, SM সুলতান, কামরুল হাসান, হাশেম খান, শাহাবুদ্দিন আহমেদ, শফিউদ্দিন আহমেদ, মুর্তজা বশির, শিশির ভট্টাচার্য, রশিদ চৌধুরী, মিথুন কুন্ডু, রণবী প্রমুখ। তাহলে অনেকে আছেন যারা বিখ্যাত চিত্রশিল্পী বাংলাদেশের। এখন এই প্রত্যেকের গুলো যদি আমরা পড়াইতে যাই অনেক সময় লাগবে, গুরুত্বপূর্ণ গুলো পড়বো আমরা। ঠিক আছে, কারণ এটা সামারি ক্লাস। ওকে, তো দেখো যে কিছু কিছু আছে শুধু নাম থেকে কোশ্চেন করে। ঠিক আছে, যেমন তোমাকে বলবে মুর্তজা বশির পেশায় একজন কি ছিলেন? চিত্রশিল্পী ছিলেন। এগুলো জাস্ট নাম থেকে কোশ্চেন করে ফেলে। আচ্ছা, তারপর শিশির ভট্টাচার্য নাম থেকে কোশ্চেন করে ফেলে যে তিনি কি ছিলেন, এমন ভাবে তোমাকে কোশ্চেন করবে। তারপর নিতুন কুণ্ডু, তিনি ভাস্কর্য বেশি পরিচিত, তার ভাস্কর্যগুলো থেকে কোশ্চেন করে থাকে। রণবী, রফিকুন নবী, তার মূল নামটা জিজ্ঞাসা করে সবচেয়ে বেশি, এবং তার টোকায় যে কার্টুন চরিত্র, এটা সবচেয়ে বেশি তার
মানে ওই এইটাই, মানে এটা বেশি না, এইটাই পরীক্ষাতে এসে থাকে। আচ্ছা, বাকিগুলো সবকিছু না, আমরা জাস্ট একদম ফ্রন্ট লাইনে যারা আছেন তাদেরগুলো আমরা দেখার ট্রাই করব। তো প্রথমে বিখ্যাত চিত্রকর্মের মধ্যে জয়নুল আবেদিনের যে চিত্রকর্মগুলো আছে তার সম্পর্কে বলবো। জয়নুল আবেদিনের একটা ছবি দেওয়া আছে, আমরা দেখো। তো জয়নুল আবেদিন শিল্পাচার্য নামে পরিচিত, শিল্প প্লাস আচার্য, তাই না, শিল্প প্লাস আচার্য। তো এটা হচ্ছে শিল্পাচার্য। আচ্ছা, তিনি মূলত 1943 সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ 50-এর মনন্তর এর ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। 1950 সালে 1943 সালে ঠিক ভারত ভাগ হওয়ার কয়েক বছর আগেই বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে বিশাল এক দুর্ভিক্ষ হয়েছে। তুমি যদি এই অঞ্চলের বিখ্যাত দুর্ভিক্ষগুলোর ইতিহাস পড়ো, একটা হচ্ছে 1770, তার মানে হচ্ছে ঠিক তোমার পলাশী যুদ্ধের ঠিক পরপর ওই সময় হয়েছিল। 1770-এরও আগে তোমার হচ্ছে 76-এর মনান্তর, মানে বাংলা 76, 1770, ইয়েস 1770 মানে বাংলা 1176। ওই সময় একটা বিখ্যাত না, একটা খুবই দুঃখজনক দুর্ভিক্ষ হয়েছিল। তারপর এসে হচ্ছে ভারত ভাগের আগে একবার 1943-এ, আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক পর 1972-এ। এইভাবে মোটামুটি আমরা তিনটা খুবই দুঃখজনক কি বলে এটাকে, মহামারী বা হচ্ছে দুর্ভিক্ষ, মানে দুর্ভিক্ষ যেখানে ভিক্ষাও পাওয়া যায় না, এমন অভাব চারিদিকে, এমন পরিস্থিতি এই দেশের এই ভূখণ্ডের মানুষজন ফেস করেছে। আচ্ছা, তো এই 1943 সালে তিনি তখন চিত্রশিল্পী ছিলেন। তো 1943 মানে কি, সেটা বাংলা 50 সাল, তার মানে হচ্ছে 7 যোগ করতে হয়, 6 বা 7, মানে এপ্রিলের আগে হলে সেটা 6, এপ্রিলের পরে হলে 7 যোগ করে আমরা হিসাব করি। তো 1943 মানে হচ্ছে 1350 বঙ্গাব্দ। তো এই সময় যে দুর্ভিক্ষ হয়েছে, তিনি এমন একটা দুর্ভিক্ষের চিত্রকর্ম অঙ্কন করেন যার নাম তিনি দিয়েছিলেন ম্যাডোনা 43। কারণ কি 1943, তাহলে 50-এর মনন্তরের উপর অঙ্কিত চিত্রকর্মের নাম হচ্ছে ম্যাডোনা 43। ওকে, আচ্ছা, এই চিত্রকর্মের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। আমরা দেখবো চিত্রকর্মটা কেমন। বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে সংগ্রাম। দেখবা যে একজন মানুষ তোমার একটা গরুর গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার ট্রাই করতেছেন, ঠিক আছে, কাদার মধ্যে আটকে গেছে, তাও তিনি ঠেলতেছেন, এটা হচ্ছে সংগ্রাম। এটা দেখবে আগে 50 টাকার নোট এই ছবিটা ছিল। মনপুরা সত্তর, ভোলা জেলা, বাংলাদেশের ভোলা জেলাতে 1970 সালে খুবই ভয়াবহ একটা ঘূর্ণিঝড় আঘাত এনেছিল, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ চোখের নিমেষে মারা গিয়েছিল ঘূর্ণিঝড়ের আঘাতে। ঘরবাড়িগুলো ভেসে গিয়েছিল, ব্যাপক বন্যা দেখা দিয়েছিল, এবং এখনো পর্যন্ত ফেনী সহ আশেপাশের জেলার মানুষজন এখনো পর্যন্ত এই যে বন্যা যে দিনটাতে হয়েছিল, এই দিনটাকে খুবই মানে করুণভাবে স্মরণ করে, মানে খুবই দুঃখ নিয়ে স্মরণ করে। কারো বাবা মারা গিয়েছিলেন, কারো দাদা মারা গিয়েছিলেন, কারো পরিবারের অন্যান্য সদস্য ওই সময় হারিয়েছে। ধরো যে একটা ছেলের বয়স ওই সময় ছিল 10 বছর, তার বাবা হয়তো বা ওই সময় মারা গিয়েছে, এখন ওই ছেলের বয়স কত, 60-65 হয়ে গিয়েছে, তিনি এখনো দুঃখ নিয়ে স্মরণ করেন। কারো দাদা ওই সময় মারা গিয়েছে, তিনি দুঃখ নিয়ে স্মরণ করেন। কারো বসত ভিটার সময় চলে গিয়েছে, দুঃখ নিয়ে স্মরণ করেন। আচ্ছা, বিখ্যাত একটা ঘটনা, ঠিক আছে। ওকে, ম্যাডোনা 43 যেটা কথা বললাম, দুর্ভিক্ষ চিত্রমালা, দুর্ভিক্ষ নিয়ে তিনি আরো এঁকেছেন বিদ্রোহী গরু। দেখবা যে একটা চিত্রকর্ম আছে যে তোমার গরুর গাড়িতে এত পরিমাণে লোড দেওয়া হয়েছে যে গরুটা কোনোভাবেই টেনে নিতে পারতেছে না, খুব চেষ্টা করতেছে, পারতেছে না, এটাই হচ্ছে বিদ্রোহী গরু। ওকে, তারপর সাঁওতাল রমণী, দেখবা যে 3জন সাঁওতাল রমণী সাঁওতালি পোশাক পরে হেঁটে যাচ্ছে, এমন একটা চিত্রকর্ম আছে। গায়ের বধূ, ঝড়, কাক, গ্রাম বাংলার উৎসব নিয়ে 1970 খ্রিস্টাব্দে আঁকা 65 ফুট দীর্ঘ নবান্ন প্রভৃতি, ঠিক আছে। তো এই নবান্নটা 65 ফিট দীর্ঘ, এটা তোমরা আলাদা করে একটু মনে রেখো বা চিত্রকর্মগুলো দেখিয়ে দেখো। এইটাই হচ্ছে ম্যাডোনা 43। চিত্রে দেখা যাচ্ছে যে একজন মা একদম কঙ্কালসার, ঠিক আছে, একদম কঙ্কালসার, তিনি প্রায় মারা যাচ্ছেন এমন অবস্থা, তার কোলে ছোট্ট একটা শিশু, আরো একই অবস্থা, মারা যাচ্ছে অবস্থা, সেই অবস্থাতে স্তন্য পান করানো হচ্ছে, এমন একটা দুর্ভিক্ষের চিত্র তুলে ধরা হয়েছে। তার সাথে একটা থালা আছে, বাট থালাতে কিচ্ছু নাই, নাথিং টু ইট, ঠিক আছে। তো আমরা এখন কল্পনা করতে পারি না যে দুর্ভিক্ষের সময়গুলো ঠিক কেমন হয়। বাঙালি জাতির ইতিহাস বা বিশেষ করে বাংলাদেশের মানুষের ইতিহাস যুগে যুগে খুবই করুণ। তারা দুর্ভিক্ষ, তারা মহামারী, তারা যুদ্ধ, তারা বঞ্চনা, এগুলোর মধ্য দিয়েই গিয়েছে। তুমি দেখো, পলাশী যুদ্ধের ফলে এই দেশের মানুষের অবস্থা খারাপ হয়েছে। ব্রিটিশ শাসন আমলে আমাদের বর্তমান বাংলাদেশ ভূখণ্ডকে পিছনে ঠেলা হয়েছে, কারণ আমরা মুসলিম প্রধান ছিলাম। ব্রিটিশরা মুসলমানদের শত্রু ছিল, কারণ তারা ক্ষমতা নিয়েছিলেন মুসলিমদের কাছ থেকে। ওকে, তারপর ব্রিটিশ আসার পরপরই একটা দুর্ভিক্ষ হয়েছে, যেটা আমাদেরকে ফেস করতে হয়েছে। তারপর ব্রিটিশদের দেশভাগ করার ঠিক আগে আরো একটা দুর্ভিক্ষ হয়েছে, এই যে ম্যাডোনা 43, তখন এই দেশে প্রচুর মানুষ মারা গিয়েছে। আবার দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে ওই সময় সংঘাতে। আবার দেখো, পাকিস্তান আমলে অনেক বঞ্চনার শিকার হয়েছি। 1971 সালে মুক্তিযুদ্ধে কত মানুষ মারা গিয়েছে, এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রাণ দিতে হয়েছে, ভাষা আন্দোলনে প্রাণ দিতে হয়েছে। আবার দেখো, এই জুলাইয়ে হাজার হাজার মানুষকে আবারও প্রাণ দিতে হয়েছে। তো এই দেশের মানুষের ইতিহাস ঠিক এমনই, দুঃখের ইতিহাস, দুর্দশার ইতিহাস। আচ্ছা,
এইখানে হচ্ছে মনপুরা 70, 1970 সালের ভয়াবহ যে ঘূর্ণিঝড় হয়েছিল, ফেনী ঘূর্ণিঝড়, এবং এই ফেনী ঘূর্ণিঝড় এবং বন্যার একটা চিত্র দেওয়া আছে। এইখানেও একজন মা, তিনি শুয়ে আছেন, ঠিক আছে, এবং তার কোলেও একজন সন্তান আছে, সেইখানে স্তন্যপান করানো হচ্ছে, কিন্তু তাদের ইয়া নাই, মানে কোনো শেল্টার নাই, তাদের কোনো আবাস নাই, বাসস্থান নাই। তারা এই যে চারিদিকে পানি এবং এই একটা ছোট্ট দ্বীপ মতো, তাদের জিনিসপত্র সবকিছু জড়ো করে সেখানে তারা পড়ে আছেন অসহায় হয়ে। আচ্ছা, এবার আমরা দেখবো কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান। তিনি পটুয়া কামরুল হাসান নামে বেশি পরিচিত। স্বাধীনতা যুদ্ধকালীন, মুক্তিযুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি আঁকা পোস্টারটি এই জানোয়ারদের হত্যা করতে হবে, এটা হচ্ছে বিখ্যাত অ্যানিহিলেট দিস ডেমন্স। আমরা দেখবো কিছুক্ষণ পরে এই চিত্রকর্মটি, এটা তোমরা সবাই দেখেছো, ছোটবেলা থেকে বিভিন্ন বই তোমরা দেখেছো। অ্যানিহিলেট দিস ডেমন্স, এই জানোয়ারদেরকে হত্যা করতে হবে, এটা তার বিখ্যাত চিত্রকর্ম কামরুল হাসানের। ওকে, 1972 সালে তৎকালীন সরকারের অনুরোধে শিবনারায়ণ দাস কর্তৃক ডিজাইনকৃত পতাকার বর্তমান রূপ দেয়। তাহলে বাংলাদেশের যে পতাকা প্রথম যখন ডিজাইন করা হয়, ভিতরে একটা কি ছিল, মানচিত্র ছিল বাংলাদেশ, ওটাকে বাদ দিয়ে বর্তমান স্ট্রাকচারে নিয়ে আসা হয়। এটা করেন কি, কামরুল হাসান। বর্তমান বাংলাদেশের পতাকা ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান, আর প্রথমে করেছিলেন শিবনারায়ণ দাস, তিনি একজন দর্জি ছিলেন, তিনি করেছিলেন। ওকে, 1988 সালে স্বৈরশাসক এরশাদকে ব্যঙ্গ করে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে পোস্টারটি স্কেচ করেন। এটা অনেকটা হচ্ছে ওই যে ইয়াহিয়া খানকে যেভাবে এঁকেছেন সেভাবে আঁকা, সেটা আমরা দেখবো। আচ্ছা, কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা ও নায়র, এগুলো হচ্ছে তার বিখ্যাত চিত্রকর্ম। দেখো এইখানে তার তিনটা চিত্রকর্ম দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কি, হুসেইন মোহাম্মদ এরশাদকে ব্যঙ্গ করে চিত্রকর্মটা এঁকেছিলেন, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। তুমি দেখো এখানে তারিখ সহ তারা সিগনেচার করে দিতেন, এখানে লেখা আছে 18 মাঘ 1398 বঙ্গাব্দ, এভাবে তারা লিখতো। আচ্ছা, অ্যানিহিলেট দিস ডিমন্স, এই শয়তানদেরকে হত্যা করতে হবে। এখানে দেখো উকি, বিখ্যাত চিত্রকর্ম। আমরা দেখি না যে গ্রাম বাংলার যারা মানুষ থাকে, নারী, তারা কি করেন, তারা উকি দিয়ে দেখেন তারা ওই সময় সমাজ কেমন ছিল। তাদেরকে খুব বেশি বাইরে আসতে দেওয়া হতো না, তারা গৃহবন্দী থাকতেন, এবং বাইরের কিছু মানে কি ঘটতেছে এটা সাধারণত পুরুষ মানুষ গিয়ে দেখতো, এবং নারীরা ওই ঘর থেকে একটু উকি দিয়ে দেখতে পেত। এই ধরনের একটা সিচুয়েশন তিনি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ওকে, এবার আমরা দেখবো এস এম সুলতান, শেখ মোহাম্মদ সুলতান, এস এম সুলতান নামে পরিচিত, ঠিক আছে, তার পুরো নাম হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান। ওকে, বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে দ্য ফার্স্ট প্ল্যান্টেশন, হাল চাষ, হত্যাযোগ্য, চর দখল এবং দ্য ফার্স্ট প্ল্যান্টেশন, এই দুইটা থেকে কোশ্চেন এসে থাকে। আচ্ছা, শিশুদের জন্য শিশু স্বর্গ ও চারুপীঠ নামে দুটি চিত্র অঙ্কন প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। তার জন্ম হচ্ছে নড়াইল জেলাতে, এবং নড়াইলে তার যে গ্রামের বাসস্থান, বাসভূমি, সেখানে তিনি মূলত চিত্রকর্মের প্রতিযোগিতার জন্য বা চিত্রকর্মের শিশুদের আগ্রহের জন্য এই দুইটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। রেসিডেন্ট আর্টিস্ট মর্যাদা এবং স্বাধীনতা পদক তিনি পেয়েছেন। স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব, এটা তিনি পেয়েছেন। তাহলে কে স্বাধীনতা পদক পেল, এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আবার স্বাধীনতা পদক যেহেতু জিয়াউর রহমান চালু করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো এবং এটা তিনি যেহেতু পেয়েছেন, আরো বেশি এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ওকে, তারেক মাসুদ তার উপর তথ্যচিত্র নির্মাণ করেন, যার নাম আদম স্রোত। এইটা প্রচুর পরিমাণে পরীক্ষাতে এসেছে, গুরুত্বপূর্ণ তথ্য। এটা সামারি ক্লাসে এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আনা হয়েছে, আজে বাজে বিষয় কিছুই নাই। ওকে, এস এম সুলতানের বিখ্যাত চিত্রকর্ম এটাই হচ্ছে চর দখল। দেখো কিছু জওয়ান মানুষ, খুবই শক্তিশালী মানুষ, তারা এই যে বল্লম নিয়ে, তারা হচ্ছে এই যে আরো কিছু স্থানীয় সরঞ্জাম যেগুলোতে যুদ্ধ করা হয়, এগুলো নিয়ে চর দখল করতে যাচ্ছে। চর দখল বিষয়টা কেমন, এই নদীতে চর জাগে, এইগুলো দখল নিয়ে এখনো পর্যন্ত সংগ্রাম হয়, সংঘর্ষ হয়, ঠিক তেমনই একটা প্রতিচ্ছবি এখানে দেখানো হচ্ছে। ওকে, এবার আমরা দেখবো রণবী হচ্ছে রফিকুন নবী, তার উপনাম হচ্ছে রণবী, মানে নবীরা রাখছে, আর রফিকুনকে শুধু করে দিছে দিয়ে রণবী। তো রণবী একজন চিত্রশিল্পী বা কার্টুনিস্ট, মূল পরিচয় হচ্ছে কার্টুনিস্ট, নট চিত্রশিল্পী, কার্টুনিস্ট। হ্যাঁ, তো এই কার্টুনিস্ট পরিচয়টা তার মনে রাখবা, এবং তার বিখ্যাত ব্যঙ্গচিত্র বা কার্টুন হচ্ছে টোকাই। কোশ্চেন আসলে এখান থেকে আসবে। এক হচ্ছে রণবী, তার মূল নাম কি, রফিকুন নবী, তিনি পেশায় কি, তিনি কার্টুনিস্ট, তার বিখ্যাত কার্টুন হচ্ছে কি, টোকাই। এই তিনটা তথ্যের মধ্যেই কোশ্চেন আসবে যদি এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। এই যে হচ্ছে তার টোকাই চরিত্র, এমন একটা কার্টুন তিনি এঁকেছেন, টোকাই 1, মানে পর্ব 1, আরো তার সিরিজ আছে ধীরে ধীরে। ওকে, আচ্ছা, বিখ্যাত চিত্রকর্মের মধ্যে মোস্তফা মনোয়ার, এই নামটা আমরা দেখবো। মোস্তফা মনোয়ার কেন বিখ্যাত? মোস্তফা মনোয়ার বিখ্যাত হচ্ছে এই যে মিনা কার্টুন, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, তোমরা এই গানটা সবাই শুনেছো ছোটবেলায়, মিনা কার্টুন সবাই দেখেছো ছোটবেলায়। তো এই মিনা কার্টুনের জনক হচ্ছেন মুস্তফা মনোয়ার, এবং ইউনেস্কো এই মিনা কার্টুনকে শিক্ষামূলক একটা কার্টুন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। ওকে, মিনা দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন, ধারাবাহিক এবং কমিক বই। মিনার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার জন্য সার্কের পক্ষ থেকে 24 সেপ্টেম্বর মিনা দিবস ঘোষণা করা হয়। তাহলে মিনা দিবস হচ্ছে 24 সেপ্টেম্বর, একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে। 1985 সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাউথ গেমস, বর্তমান নাম সাউথ এশিয়ান গেমস, এর মাস্কট ছিল মিশুক, টানা টানা মায়াবী চোখের হরিণ শিশু মিশুক, এর স্থপতি মোস্তফা মনোয়ার। তার মানে সাব গেমসের একটা যে মাস্কট থাকে না ওয়ার্ল্ড কাপের,
যেমন হচ্ছে এই যে এইবার যে ওয়ার্ল্ড কাপটা গেল, ধরো 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, এই যে ক্লাস, জায়ু, ঠিক আছে, এইগুলো কি মাস্কট ছিল। তো এমন এই সাব গেমস 1985 যে মাস্কার ছিল সেটা হচ্ছে মিশুক, একটা হরিণ শাবক, তার টানা টানা চোখ আছে, এটাও তৈরি করেছিলেন কে? এই ব্যক্তি, তার নাম হচ্ছে মোস্তফা মানোয়ার। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো কিছু ঐতিহ্যবাহী গান, চিত্রকর্মগুলো আমরা বেসিকগুলো দেখলাম শর্ট ক্লাসে। এবার আমরা কিছু গান দেখবো, বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী গান থাকে, যেমন জারি গান ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে, সারি গান নৌকা বাইচের সময় গাওয়া হয়। এখানে বিষয়গুলো এভাবে রাখা হয়েছে যেভাবে কোশ্চেন, সে তোমাকে বলবে যে সারি গান কখন গাওয়া হয়, বা তোমাকে বলবে নৌকা বাইচের সময় পরিবেশিত গানের নাম কি, এভাবে কোশ্চেন করবে। যেমন কোশ্চেন করবে তেমন তথ্য আছে, অতিরিক্ত কিছু নাই। ভাটিয়ালি গান ময়মনসিংহ অঞ্চলের জেলে মাঝিদের গান, তোমাকে বলবে জেলে মাঝিদের গান কোনটি, ময়মনসিংহের জেলে মাঝিদের গান কোনটি, এভাবে করবে। ভাওয়াইয়া গান রংপুর অঞ্চলের গরু গাড়ি চালকদের গান, তোমাকে বলবে নিচের কোন গানটি রংপুর অঞ্চলের গান, এভাবে করবে। গম্ভীরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং লেটো গান ময়মনসিংহ, এটা তোমরা এর আগে শুনে থাকবে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলায় লেটোর দলে যোগ দেয়। লেটোর দল মানে কি? একটা সঙ্গীত দল। এটা লেটো গান একটা ক্লাসের গান, লেটো কোনো ব্যক্তির নাম না। তো আমাদের জাতীয় কবি তিনি ছোটবেলায় ময়মনসিংহতে থাকতেন, তো ছোটবেলা থেকে তার কাব্য প্রতিভার প্রকাশ পেয়েছে, তার অনেক কাজ করতেছে জীবন, বিভিন্ন ধরনের পেশাতে তিনি যুক্ত ছিলেন অভাবের তাড়নায়। তো তিনি এই অভাবের তাড়নায় লেটোর দলে যোগ দিয়েছিলেন গান পরিবেশনের জন্য। আচ্ছা, এবার আমরা দেখবো কিছু ঐতিহ্যবাহী নাচ। মণিপুরী নৃত্য, এটা সিলেট অঞ্চলের নৃত্য। তো মণিপুরী যে জাতি, উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী, তারা তো সিলেট অঞ্চলে বেশি থাকে, তো সেই অঞ্চলের এটা নৃত্য। ঝুমুর নৃত্য রাজশাহী ও রংপুর অঞ্চলে, বল নৃত্য যশোর, এটা প্রচুর পরিমাণে আসে। ধূপ নৃত্য যশোর, খুলনা ও ফরিদপুর অঞ্চলে। আচ্ছা, এবার তথ্যে বাংলাদেশের সংস্কৃতি আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে যেমন তথ্যে বিশ্ব সংস্কৃতি দেখেছিলাম, ঠিক তেমন সাংস্কৃতিক সংগঠন ছায়ানট 1961 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে ছায়ানট কোন ধরনের সংস্থা বা সংগঠন? এটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠন, 1961 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ছায়ানট কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম বাংলাদেশের বাংলাদেশের হৃদয় হতে। উদীচী, একটা বানানটা একটু ভুল হয়েছে, উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা লাভ করে 1968 সালের 29 অক্টোবর। উদীচী শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বাংলাতে বেশি আসে, বাট সাধারণ জ্ঞানে পড়ে রাখো। প্রতিষ্ঠাতা হচ্ছেন সত্যেন সেন। সত্যেন সেন একজন কবি, তিনি প্রতিষ্ঠা করেছেন। 1860 সালে ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা কে করেছিলেন? সুন্দর মিত্র, যার নাম ছিল বাংলা প্রেস। আচ্ছা, বিটিভির প্রথম শিল্পী ফেরদৌসী রহমান, নামটা গুরুত্বপূর্ণ। বিটিভির প্রথম উপস্থাপিকা হচ্ছেন হেনা কবির। এখানে খুবই অল্প তথ্য আনা হয়েছে ব্রিফলি, হ্যাঁ, তো যে কারণে সবগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক হচ্ছে কাঠঠোকরা। এটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষাতে আসার মতো। জাতীয় নাট্যশালা ঢাকা শিল্পকলা একাডেমিতে অবস্থিত। শিল্পকলা একাডেমি তোমরা যারা ঢাকাতে থাকো তারা অনেকে দেখেছো। বাংলাদেশের বিশিষ্ট লালন গীতি গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকী, নামটা বেশ গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ অঞ্চলে জনপ্রিয় লোকনাট্য হচ্ছে গীতিকা। ময়মনসিংহ গীতিকার নাম তোমরা শুনেছ নিশ্চয়ই। শ্রীযুক্ত দীনেশ চন্দ্র সেন এই ময়মনসিংহ গীতিকার সম্পাদক ছিলেন। তো তিনি সম্পাদনা করে গীতিকাগুলোকে এক জায়গাতে করেছেন আর কি। ওকে, দেওয়ান মদিনা মনসুর বায়াতির অসামান্য সৃষ্টি। দশরথী রায় পাঁচালী গানের শক্তিশালী কবি। ঠাকুমার ঝুলি এর লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এই নামটা প্রচুর গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা তথ্যে আরো দেখব বাংলাদেশের চলচ্চিত্র। এফডিসি ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় 1958 সালে। এই যে যত চলচ্চিত্র অভিনেত্রী অভিনেতা আছেন তাদের সংগঠন হচ্ছে এফডিসি, এবং এফডিসির একটা নির্দিষ্ট জায়গা আছে যে ঢাকার হাতিরঝিলের ঠিক পাশে, এবং অধিকাংশ চলচ্চিত্রের শুটিং গুলো এর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশের প্রথম সিনেমা হলের নাম পিকচার হাউস। 1914 থেকে 1918 সাল পর্যন্ত এটা চালু ছিল। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় শাবিস্তান। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে মুখ ও মুখোশ। সবাক মানে যে এখানে কথাগুলো, অডিওটা শোনা যেত, এর আগে নির্বাক মানে কোনো কথা শোনা যেত না, অডিওটা আনা হয় মুখ ও মুখোশে। 1956 সালে যারা পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান। বাংলাদেশের প্রথম মুসলিম অভিনেত্রীর নাম হচ্ছে বনানী চৌধুরী। তার প্রথম সিনেমা হচ্ছে 20 বছর পরে। উপমহাদেশের প্রথম মহিলা অভিনেত্রীর নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। প্রথম মহিলা অভিনেত্রী, মুসলিম না, মানে মুসলিম তো আরেকজন বনানী চৌধুরী, আর জেনারেল হিসাব করলে স্বর্ণকুমারী দেবী। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছবির নাম হচ্ছে মাটির ময়না, যার পরিচালক ছিলেন বা নির্মাতা ছিলেন তারেক মাসুদ। বিখ্যাত ফিল্ম মেকার, আমরা জানি এটা। উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন। প্রথম চলচ্চিত্র আলী বাবা ও 40 চোর। তাহলে উপমহাদেশের চলচ্চিত্রের জনকের নামই হচ্ছে হীরালাল সেন। এই ব্যক্তি হচ্ছেন হীরালাল সেন, ঠিক আছে। তার প্রথম চলচ্চিত্র আলী বাবা ও 40 চোর। এটা কিন্তু তোমার কথা শোনা যেত না, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ভিডিও দেখবা, নো অডিও। এটা হচ্ছে প্রথম চলচ্চিত্র। আর সবাক যখন তোমাকে বলবে, এইখান থেকে তোমাকে আনসার করতে হবে মুখ ও মুখোশ, যেটা আব্দুল জব্বার খান পরিচালনা করেছিলেন। বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন, এই কারণে তাকে বাংলা চলচ্চিত্রের জনকই বলা হচ্ছে। 3রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। আচ্ছা,
এবার বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র আমরা দেখার ট্রাই করব। পথের পাঁচালী, হীরক রাজার দেশে এই বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আলিবাবা 40 চোর, হিরালাল সেন আমরা পড়ে আসলাম, মুখোমুখি জব্বার খান পড়ে আসলাম, ধূপছায়া কাজী নজরুল ইসলাম প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ এই একটা চলচ্চিত্র যেটা কাজী নজরুল ইসলাম পরিচালনা করেছেন। জীবন থেকে নেয়া কখনো আসেনি কাচের দেয়াল, জহির রায়হান, বাংলাদেশের বিখ্যাত একজন ফিল্ম মেকার জহির রায়হান। আচ্ছা, চিত্রা নদীর পারে, তানভীর মোকাম্মেল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটা চলচ্চিত্র। সূর্য দিগল বাড়ি, শেখ নিয়ামত আলী, দেশভাগ সংক্রান্ত একটা চলচ্চিত্র। তিতাস একটি নদীর নাম, ঋত্বিক ঘটক, দেশভাগ নিয়ে এটা চলচ্চিত্র। রেহেনা মরিয়ম নূর, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এই রেহেনা মরিয়ম নূর একটা বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র, কারণ এটা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। ওকে, এবার আমরা বিখ্যাত কিছু সঙ্গীত শিল্পীদের বিখ্যাত কিছু গান দেখবো, কারণ এমন কোশ্চেন করে একটা গানের লাইন দিয়ে তোমাকে বলে যে এই গানটা কে লিখেছেন। সবার গান তো এই ক্লাসে পড়া সম্ভব না, শর্ট ক্লাস। বিখ্যাত কয়েকজনে দেখবো। তো বিখ্যাত বললে এই যে ব্যক্তিটা লালন শাহ, ফকির লালন শাহ, তাকে বাদ দেওয়া যায় না। তো দেখো তার কয়েকটা বিখ্যাত গান দেওয়া আছে, এর বাইরে তোমাকে করবে না, তুমি জাস্ট একবার দেখলে মনে রাখতে পারবা যে এইগুলো লালন শাহের গান। খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, মিলন হবে কতদিনে, আমার বাড়ির কাছে আশিনগর, এক পড়শি বসত করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, জাত গেল, কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলাই। মানে এই লাইনগুলো পরীক্ষাতে দেয় আর কি। এই যে দুইটাই কিন্তু একই গানের দুইটা লাইন, বাট কেন দুই জায়গায় লেখা হচ্ছে তার কারণ এই যে কোনটা লাইন তোমাকে পরীক্ষাতে দিতে পারে। আচ্ছা, আমি অপর হয়ে বসে আছি, ওহে দয়াময় গড়ে লয়ে যাও আমায়, তিন পাগলের হলো মেলা, আমার ঘরের চাবি পরের হাতে। এই লাইনগুলো তোমাকে পরীক্ষাতে দিতে পারে, দিয়ে বলবে যে এই গানের রচয়িতাকে ফকির লালন শাহ। আচ্ছা, এবার আমরা দেখবো যে শিল্পী হাসন রাজা, সঙ্গীত শিল্পী হাসন রাজা বলে লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আচ্ছা, মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, আখি মুজিয়া দেখোর উপরে। এগুলো হচ্ছে শিল্পী হাসন রাজার বিখ্যাত সব গান। আচ্ছা, তো হাসন রাজা সম্পর্কে একটা তথ্য তোমাদেরকে বলি। তিনি হচ্ছেন সুনামগঞ্জের মানুষ। বাংলাদেশের সিলেট বিভাগ, তার একটা জেলার নাম হচ্ছে সুনামগঞ্জের জমিদার পরিবারের ছেলে ছিলেন হচ্ছে হাসন রাজা। পরবর্তীতে তিনি জীবনের অর্থ বুঝতে গিয়ে এই জমিদারি বাদ দিয়ে, এই রাজার জীবন বাদ দিয়ে, তার নামই তো রাজা তাই না, এই রাজকীয় জীবন বাদ দিয়ে তিনি সঙ্গীত সাধনাতে চলে আসেন। আচ্ছা, বিখ্যাত সঙ্গীত শিল্পী শাহ আব্দুল করিমের লেখাগুলো রিসেন্টলি বেশ কয়েকবার এসেছে। তো আমরা দেখি, গাড়ি চলে না রে, এই যে একটা বিখ্যাত গান। তারপর আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটা সবাই শুনেছি আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটা। কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি কুলাহারা কলঙ্কিনী। কুলাহারা মানে কি? এই কুলা মানে হচ্ছে বংশহারা, ঠিক আছে। আচ্ছা, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, আসি বলে গেল বন্ধু আইলো না, মন কান্দে প্রাণ কান্দে রে, কান্দে আমায় হিয়া। এই গানগুলো হচ্ছে সঙ্গীত শিল্পী শাহ আব্দুল করিমের বিখ্যাত সব গান। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা বিখ্যাত চিত্রকর্ম দেখলাম, বিখ্যাত তোমার হচ্ছে চলচ্চিত্র দেখলাম, বিখ্যাত সঙ্গীতগুলো দেখলাম, ইতিহাস ঐতিহ্য নিয়ে বেশ কিছু পড়লাম। এটাই ছিল আমাদের এই শর্ট ক্লাসের কন্টেন্ট। আমাদের পেইড বেসের ক্লাসে বিস্তারিত সবকিছু পড়ানো হবে। সেখানে এমনভাবেই পড়ানো হবে যে তোমার পরীক্ষাতে যেমন কোশ্চেনই হোক তুমি আনসার করতে পারবে, তুমি সঠিক উত্তর দিতে পারবে, তুমি পরীক্ষার মার্কসটা অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। পেইড বেসের ক্লাসে দেখা হচ্ছে। যারা এখন আমাদের স্কুল অফ এক্সেলেন্সের পেইড বেসের কোর্সে ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।